আসসালামু আলাইকুম। জাতীয় ইউনিভার্সিটিতে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত প্রাণিবিদ্যা বিভাগের সকল শিক্ষার্থীদেরকে আমি স্বাগতম জানাচ্ছি জাতীয় ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে। আমি অনার্স তৃতীয় বর্ষের প্রাণিবিদ্যা বিষয়ের কোষ আণবিক জীববিদ্যা এই কোর্সের সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে লেকচার নম্বর 6-এ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক, তা হচ্ছে ট্রান্সলেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই ট্রান্সলেশনের পাশাপাশি কয়েকটা পার্থক্য এখান থেকে যেগুলো পরীক্ষায় খ বিভাগে আসে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে ট্রান্সলেশন কি এবং কিভাবে সেটা সম্পন্ন হয়। দেখো যে আমরা বলছি ট্রান্সলেশনের বাংলা অর্থ অনুবাদকরণ। এটা আমরা অনেকে জানি, ট্রান্সলেশন মানে অনুবাদ করা। তো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আমরা জানি ট্রান্স এমআরএনএ সৃষ্টি হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে। আর সেই এমআরএনএ কিন্তু প্রোটিন তৈরি তথ্য নিয়ে আসে কার কাছ থেকে? ডিএনএ কাছ থেকে। সে কথাই বলা হচ্ছে, দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সৃষ্ট এমআরএনএতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সেই প্রাপ্ত তথ্য কার কাছ থেকে পেল? ডিএনএ কাছ থেকে প্রাপ্ত। সেই তথ্যের ভিত্তিতে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল তৈরি যে পদ্ধতি, সেটাকে আমরা বলি ট্রান্সলেশন। ঠিক আছে? তো আরেকটা ভাষাতেও আমরা বলতে পারি যে ডিএনএর ভাষাকে আরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর, সেটাকে আমরা বলবো ট্রান্সলেশন। এক কথা, ডিএনএ তে প্রোটিন তৈরির তথ্য সংরক্ষিত আছে, মূলত তার জেনেটিক কোড আছে, সেই কোডের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের কোড রয়েছে, সেই কোডগুলো এমআরএনএ তে ট্রান্সফার হয়। আর সেই এমআরএনএ থেকে পরে নাইট্রোজেন বেসগুলো সমন্বয়ে যে অ্যামাইনো অ্যাসিড হয়, সেই অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ধনে আবদ্ধ হয়ে একটা শৃঙ্খল বা চেইন তৈরি করে, সেটাকে আমরা প্রোটিন বলি। সংক্ষেপে বলতে গেলে যে এমআরএনএ হতে প্রোটিন তৈরির পদ্ধতি হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, ট্রান্সলেশনের সংজ্ঞাটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে ট্রান্সলেশনে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এটি একটা অনেক বড় একটা প্রক্রিয়া, তবে এটা ইজি আছে, তোমরা একবার আশা করি বুঝিয়ে দিলে বুঝবা। আচ্ছা দেখো, এর জন্য কিছু রসদ বা কাঁচামাল দরকার। যেমন এর আগে ট্রান্সক্রিপশনাল লেগেছিল, তো এখানেও অনেকগুলো র ম্যাটেরিয়ালস দরকার। সেগুলো পরপর আমি দেখো এখানে দিয়েছি যে এমআরএনএ লাগে। কারণ এমআরএনএ আমরা আগেই তৈরি করেছি, যেটা ডিএনএ হতে যে এমআরএনএ তৈরি হয়েছিল ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, সেই এমআরএনএটা এখানে প্রোটিন তৈরির সাস বা টেমপ্লেট হিসেবে কাজ করবে। আগে মনে আছে যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ কিন্তু সাস হিসেবে কাজ করেছিল, এবার এই প্রক্রিয়ার জন্য এমআরএনএটা সাস হিসেবে কাজ করবে। ওকে, এবং লাগবে কি? বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বহনকারী টিআরএনএ। আমি একটু আগে ট্রান্সক্রিপশনে যখন নিয়েছিলাম আমি বলেছিলাম যে প্রায় কোষে 30 থেকে 40 অধিক টিআরএনএ থাকে এবং এক একটা টিআরএনএ এক এক রকমের অ্যামাইনো অ্যাসিড বহন করে থাকে। তাহলে যত রকমের অ্যামাইনো অ্যাসিড আছে তত রকমের অ্যামাইনো অ্যাসিড বহন করে টিআরএনএ লাগবে। আর 61 প্রকার কোডনযুক্ত 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, যেটা একটু আগে বলছিলাম যে আমাদের যে 20 রকম অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড আছে, এই অত্যাবশ্যক 20 রকম অ্যামাইনো অ্যাসিড এখানে এসে যুক্ত হয়ে কিন্তু প্রোটিন মলিকুল তৈরি করে। এরা বিভিন্ন সজ্জায় সজ্জিত হয় পেপটাইড বন্ধনের মাধ্যমে, তারপরে তৈরি হয় কাঙ্ক্ষিত প্রোটিন মলিকুল। আরেকটা গুরুত্বপূর্ণ এনজাইম লাগে, তা হচ্ছে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইম, এবং রাইবোজোম তো অবশ্যই। রাইবোজোম ছাড়া কিন্তু প্রোটিন তৈরি হয় না। এবং রাইবোজোমের ভাগ আছে, সেটা আমরা পরে দেখব যে কিভাবে রাইবোজোম একটা পূর্ণাঙ্গ রাইবোজোম তৈরি করে এটা প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে যে প্রোটিন তৈরির আগে যে অ্যামাইনো অ্যাসিড গুলো কোষের অভ্যন্তরে থাকে, সেগুলো কিন্তু বেশিরভাগই থাকে নিষ্ক্রিয় অবস্থায়। প্রথম কাজ হচ্ছে এটাকে সক্রিয় করা। তাহলে আমাদের প্রথমে যেটা হবে অ্যামাইনো অ্যাসিড সক্রিয়করণ ধাপ। তোমাদের এখানে একটু বলে রাখি, বিগত বছরে আমি প্রশ্ন দেখেছি যে খ বিভাগে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে ট্রান্সলেশন ধাপে অ্যামাইনো অ্যাসিড সক্রিয়করণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। তাহলে আমি এখানে খুব সাংকেতিক ভাষায় লিখে নিয়ে আসছি কিভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো মূলত সক্রিয় হয়ে থাকে। খেয়াল করে দেখো, আমি বলছি এ, দ্যাট মিনস অ্যামাইনো অ্যাসিড। এই সক্রিয়করণের জন্য অবশ্যই ব্যবহৃত হবে কি? এটিপি। কারণ আমরা জানি এটিপিতে যে শক্তি থাকে, শক্তিটা কাজে লাগিয়ে মূলত অ্যামাইনো অ্যাসিডটা সক্রিয় হয়। এই সময় আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম আয়ন এবং সেই অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইমের উপস্থিতিতে এই এটিপির সাথে যুক্ত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং তৈরি করছে একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাডেনোসিন মোনো ফসফেট কমপ্লেক্স বা এএএমপি কমপ্লেক্স বলি।
এই সময় দেখতে পারছো যে এটিপি থেকে ভেঙে এএমপি তৈরি হয়েছে, আর মুক্ত হয়েছে দুইটা ফসফেট, যাকে বলে পাইরোফসফেট। আর এর সাথে তিনটা ফসফেট থাকে, একটা যুক্ত হলো অ্যামাইনো অ্যাসিডের সাথে, আর একটা আর দুটো এটা বাইরে শক্তি আকারে সে বের করে দিল পিপি। পাইরোফসফেটটা মূলত কিন্তু শক্তি। আচ্ছা, এখন দেখি এই এএমপি কিভাবে টিআরএনএ এর সাথে সংযুক্ত হবে। কারণ আমরা তো জানি যে টিআরএনএ কিন্তু একটা বাহু আছে, অ্যামাইনো অ্যাসিড বাহু। ওই বাহুতে কিন্তু যে সিসিএ প্রান্ত থাকে, আমি যখন তোমাদের টিআরএনএ ক্লাসটা নিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে এই টিআরএনএ এর 3 প্রাইম প্রান্তে সিসিএ প্রান্ত নামে একটা প্রান্ত থাকে, যেটাকে বলে গ্রাহক প্রান্ত। ওই গ্রাহক প্রান্তে অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত থাকে। তাহলে এখন এই বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখবো যে সেই গ্রাহক প্রান্তে কিভাবে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে। এএমপি কমপ্লেক্স, দ্যাট মিনস এই কমপ্লেক্সটা বিক্রিয়া করছে টিআরএনএ এর সাথে কোন এনজাইমের উপস্থিতিতে? অ্যামিনো অ্যাসিড সিনথেটিস। খেয়াল করে দেখো, এখানে কিন্তু অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস ছিল, আর এখানে অ্যামিনো অ্যাসিড সিনথেটিস। দ্যাট মিনস এই টিআরএনএটা সব যুক্ত হয়ে গেছে কার সাথে? টিআরএনএ যুক্ত হয়ে গেছে এখন এই এএমপি কমপ্লেক্সের সাথে, আর তার থেকে থাকা যে টিআরএনএ সেটা ছেড়ে দিয়েছে, এখন এর সাথে যুক্ত হচ্ছে হয়ে আমরা দেখতে পাচ্ছি এ টিআরএনএ তৈরি করলো। তার মানে এই টিআরএনএ ওই বাহুতে, অ্যামাইনো অ্যাসিড বাহুতে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গেল, আর সে মুক্ত করে দিলে কি একটা সেই অ্যাডেনোসিন মনোফসফেট যেটা ছিল তার সাথে সেটা সে ছেড়ে দিল। এই এএমপি পরে যে আবার কোন একটা পাইরোফসফেটের সাথে যুক্ত হবে, হয়ে সে একটা এটিপি তৈরি করবে, আবার পুনরায় সেটা বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে মূলত এই বিক্রিয়া দুইটার মাধ্যমেই একটা টিআরএন এর সাথে তার অ্যামাইনো অ্যাসিড বাহুতে অ্যামাইনো অ্যাসিড সংযুক্তের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডটা আসলে বিক্রিয়ার জন্য প্রস্তুত হয়, প্রোটিন তৈরির জন্য প্রস্তুত হয়। তাহলে এটা বোঝা গেল, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এর সক্রিয়করণ ধাপ। তাহলে এখন অ্যামাইনো অ্যাসিড আমাদের রেডি আছে, এখন আমরা তৈরি করবো হচ্ছে রাইবোজোম। দেখো আমরা বলছি রাইবোজোম গুলো আদিকোষ এবং প্রকৃত কোষের সাধারণত দুই রকম হয়ে থাকে, এটা আমাদের জানা আছে। আমরা একটা বলি 7ts, একটা বলি 8ts। 7ts টা আদিকোষে, 8ts টা বলা হয় প্রকৃত কোষে। ঠিক আছে, তাহলে এটা আদিকোষের ক্ষেত্রে প্রথম রিঅ্যাকশনটা, পরেরটা আছে প্রকৃত কোষের ক্ষেত্রে। বলা আছে যে এর আগের প্রক্রিয়ায় যে ট্রান্সক্রিপশন হয়েছিল সেখানে কিন্তু এমআরএনএ তৈরি হয়েছিল। সেই এমআরএনএ এর সাথে এই আদিকোষের ক্ষেত্রে রাইবোজোম আমরা জানি যে যেটা 70s, এর দুইটা উপখণ্ড আছে। একটা বলা হয় ছোট খণ্ড 30s, আর একটা বলা হয় 50s, বড় খণ্ডটা। তাহলে প্রথমে ওই এমআরএনএর সাথে ছোট খণ্ডটা এসে যুক্ত হয়, এবং তারপরে আসে কোনটা? বড় খণ্ডটা এসে একটা পূর্ণাঙ্গ রাইবোজোম তৈরি করে। তাহলে তার অর্থ এই না যে 70s এসে একবারে আসবে আর যুক্ত হবে, তা কিন্তু না। দুইটা খণ্ড আছে, খণ্ড দুটো যে ছোট সেটা আগে আসবে, আর তার পরে আসবে বড় খণ্ড, এসে একটা পূর্ণাঙ্গ রাইবোজোম তৈরি করবে। অনুরূপ ভাবে প্রকৃত কোষের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। দেখতে পাচ্ছ যে প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এমআরএনএর সাথে রাইবোজোমের যে ছোট খণ্ড 40s, প্রকৃত কোষের 8ts এর দুইটা খণ্ড, একটা 40 আর একটা 60। তাহলে 40s এর ছোট সেটা প্রথমে আসে, তারপরে আসে 60s, এসে একটা পূর্ণাঙ্গ রাইবোজোম তৈরি করে। এখন এই পূর্ণাঙ্গ রাইবোজোম কখন লাগে? যদি প্রোটিন মলিকুল ছোট হয় তখন একটা রাইবোজোমে কাজ করতে পারে, সেক্ষেত্রে আমাদের একটা পূর্ণাঙ্গ রাইবোজোম লাগবে। বাট যদি এটা এমন হয় অনেক বড় প্রোটিন মলিকুল, সেক্ষেত্রে যেটা করতে হয়, এরকম পূর্ণাঙ্গ রাইবোজোম অনেকগুলো লাগে। তাহলে আমরা বলতে সেক্ষেত্রে কি হয়, যে এমআরএনএর সাথে একাধিক রাইবোজোম তৈরি হয়, যুক্ত হয়, হয়ে একটা পলি রাইবোজোম তৈরি করে। তাহলে পলি রাইবোজোম কখন হবে? যদি প্রোটিন মলিকুল অনেক বড় হয়, সেক্ষেত্রে অনেক রাইবোজোম আসে, আর একে পলিজোম বা পলিরাইবোজোম বলা হয়। আর প্রোটিন মলিকুল ছোট হলে সেক্ষেত্রে একটি রাইবোজোমই প্রোটিন তৈরির জন্য যথেষ্ট। তাহলে আমাদের প্রোটিন তৈরির যে কাঁচামালগুলো ছিল অ্যামাইনো অ্যাসিড, সেটা সক্রিয় করে ফেলেছি, আর যেটা রাইবোজোম লাগে সেই রাইবোজোমটা এখানে তৈরি কমপ্লিট। এখন তাহলে দেখবো যে কিভাবে আসলে মূলত এই প্রোটিনটা তৈরি হয়। দেখতে পাচ্ছ এখানে 4টে ছবি দেওয়া আছে, এবং ছবিটার মাধ্যমে এখানে দেখানো হয়েছে কিভাবে ধাপে ধাপে প্রোটিনটা তৈরি হয়। আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, যে ভিডিওর মাধ্যমে তোমাদের এই জিনিসটা আরো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে তোমাদের এইটা ব্যাখ্যা করি, লাস্টে ভিডিওটা দেখাবো। এইটা হচ্ছে আমাদের সেই 5 প্রাইম টু 3 প্রাইম এমআরএনএ। এমআরএনএ দেখো এখানে সাজানো আছে নাইট্রোজেন বেসগুলা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে রাইবোজোমটা 30s এবং 50s, অর্থাৎ আদিকোষের ক্ষেত্রে যেটা লাগে, সেই দুটো রাইবোজোম সেটা এখানে এসে উপস্থিত। এবং বড় রাইবোজোম খণ্ডে দুইটা স্থান নির্দিষ্ট আছে, কোনো কোনো জায়গায় বলেছে 3টা স্থান। একটা হচ্ছে পি সাইট,
একটা এ সাইট আর একটা হচ্ছে ই সাইট। এই পি এর আগে আর একটা আছে, সেটা হচ্ছে এক্সিট বা ই সাইট। আর পি তে পেপটিডাইল, এতে আছে অ্যাকসেপ্টর। ঠিক আছে। পি তে সবসময় প্রোটিন তৈরি হয়, এতে নতুন নতুন নাইট্রোজেন বেস রিসিভ হয়, গ্রহণ হয়। আর ইতে এক্সিট, যখন কোনো টিআরএনএ তার অ্যামাইনো অ্যাসিডটা প্রোটিনে আবদ্ধ হয়, বন্ধনে আবদ্ধ হয়, তখন বন্ধনে আবদ্ধ হলে ওই টিআরএনএ তার কোনো অ্যামাইনো অ্যাসিড থাকে না, তখন সেই এক্সিট সাইটটা ওই টিআরএনএ কে ধরে ওখান থেকে বাইরে বের করে দেয়। তাহলে এটাই মূলত হচ্ছে ই সাইটের কাজ, যদিও এখানে ই সাইটটা দেখানো হয়নি। আমি যখন তোমাদের ভিডিও দেখাবো তখন আমরা দেখবো যে এই ই সাইটটা কিভাবে কাজ করে। তো দেখো এখানে এই পি সাইটে যে নাইট্রোজেন বেস তিনটা আছে, যে কোডটা আছে, সেটা কিন্তু সেই স্টার্ট কোডন এ ইউজি, এটা না থাকলে কিন্তু হবে না। এর নামই হচ্ছে শুরুর কোডন, স্টার্ট কোডন, যেটা ছাড়া কিন্তু প্রোটিন তৈরি হবে না। সেটা প্রোটিন বলো, ডিএনএ বলো, আরএনএ বলো, সব জায়গায় কিন্তু স্টার্ট কোডনটা শুরু হয় মূলত এ ইউজি দিয়ে। আচ্ছা, এখন আমরা দেখলাম পি স্থানে আছে এ ইউজি, আর এ স্থানে আছে কি, এ স্থানে আছে জিসিইউ। তাহলে এই পি স্থানে যে এ ইউজির পরিপূরকটা কি, ইউএসি। এখন কথা হচ্ছে, আমরা জানি টিআরএনএ তে কিন্তু একটা এন্টিকোডন বাহু থাকে। আমি বলেছিলাম টিআরএনএ ক্লাসে যে এই এন্টিকোডন বাহুর কাজ হচ্ছে এমআরএনএ তে যুক্ত হওয়া। দেখতে পাচ্ছ এটা একটা টিআরএনএ, এবং এই টিআরএনএ মূলত এইটা আছে এন্টিকোডন বাহু। এই এন্টিকোডন বাহু মূলত এই পি স্থানের এইউজি যে তিনটা নাইট্রোজেন বেজ আছে তার সাথে এসে যুক্ত হবে, কারণ এটা তো পরিপূরক হওয়া লাগবে। এর সাথে ইউ থাকে, আর ইউর সাথে এ থাকবে, আর জির সাথে সি যুক্ত হবে। এইভাবে তিনটা পরিপূরক নাইট্রোজেন বেস, তার উপরে আমরা দেখতে পাচ্ছি একটা সক্রিয় অ্যামাইনো অ্যাসিড নাম্বার এ, অ্যামাইনো অ্যাসিড নাম্বার 1 নিয়ে এসে পি স্থানে যুক্ত হচ্ছে। আর এই স্থানে যে জিসিইউ নাইট্রোজেন বেস আছে তার পরিপূরক এন্টিকোডন বাহুতে কি থাকবে, সি জিই। তাহলে আর একটা টিআরএনএ 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড নিয়ে আমরা দেখতে পারলাম এ সাইডে এসে যুক্ত হচ্ছে, এটা এখনো হয় না, এটা যুক্ত হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ধাপ নাম্বার 2 এ, ধাপ নাম্বার 2 এ কি হবে, যে এই অ্যামাইনো অ্যাসিড 1 এবং অ্যামাইনো অ্যাসিড 2 এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা পেপটাইড বন্ড তৈরি হয়েছে। কোন এনজাইমের সহায়তা নিয়ে, ট্রান্সফারেজ 1 এনজাইমের সহায়তা নিয়ে এখানে একটা পেপটাইড বন্ড তৈরি হয়েছে, একটা ডাইপেপটাইড তৈরি করেছে। একটা ছোট্ট প্রোটিন মলিকুল শুরু হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি স্থানে যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল নাম্বার 1 অ্যামাইনো অ্যাসিড, সেটা এই স্থানে 2 নম্বর অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধনে আবদ্ধ হয়ে একটা ডাইপেপটাইড মলিকুল তৈরি করেছে এই ট্রান্সফারেজ 1 এনজাইমের সহায়তায়। তাহলে আমরা বলতে পারি পি স্থানে থাকা যে অ্যামাইনো অ্যাসিডটা সেটা কিন্তু খালি হয়ে গেছে। দ্যাট মিন্স এই টিআরএনএর সাথে কোনো অ্যামাইনো অ্যাসিড নেই। তখন কি হবে, এই রাইবোজোমটা করে কি, একদম সামনের দিকে এগিয়ে যায়। যখনই সামনের দিকে একদম এগিয়ে যায়, তখন এই পির জায়গায় ই, এর জায়গায় পি চলে আসে, আর এটা আরো একদম সামনে চলে যায়। দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, অর্থাৎ পি দেখো এর জায়গায় এটা আবার নতুন একটা জায়গায় এসছে, আর এই জায়গাটা তখন হয়ে যায় এক্সিট সাইট। এই ই থেকে ইর জায়গায় যে তোমার টিআরএনএটা ছিল, সেই টিআরএনএ তখন খালি, তাদের কোনো অ্যামাইনো অ্যাসিড নাই। ফলে এক্সিটটা করে কি, ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাবার কোষের অভ্যন্তরে যে পুনরায় আর একটা অ্যামাইনো অ্যাসিড সে নিয়ে আসার জন্য সে প্রস্তুত হয়, মানে ওই জায়গাটাকে ত্যাগ করতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পরে এ যে নতুন স্থলে গিয়েছে সেখানে কোড আছে এজিজি। তাহলে এজিজি পরিপূরক কি, ইউসিসি। তাহলে আর একটা টিআরএনএ যার এন্টিকোডন ইউসিসি আছে, সে এই এজিজির স্থানে যুক্ত হতে পারবে। তার মাথায় রয়েছে গ্রাহক প্রান্তে 3 নাম্বার 3 অ্যামাইনো অ্যাসিড, A3 অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা কি দেখবো এখন, যে এটা যখন এখানে যুক্ত হবে, তখন আর একটা ট্রান্সফারেজ 2 এনজাইমের সহায়তায় এখানে আবার একটা পেপটাইড বন্ড তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো পেপটাইড বন্ড তৈরি হয়েছে। পেপটাইড বন্ড তৈরি গেছে, ট্রাইপেপটাইড তৈরি করলো। তো ট্রাইপেপটাইড যখন তৈরি হয়, আমরা দেখতে পারলাম যে এবার এই পি স্থানে থাকা যে নাইট্রোজেন অ্যামাইনো অ্যাসিড গুলো ছিল, সেগুলো তো বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, 3 সাথে বন্ধনে আবদ্ধ হয়ে, ফলে এখানে কোনো অ্যামাইনো অ্যাসিড নাই। তাহলে এখন যখন এই রাইবোজোমটা আবার একদম সামনে এগিয়ে যাবে, তখন কি হবে, তখন এই স্থানটা যাবে এই ইউ এর জায়গায়, পিটা যাবে এর জায়গায়, আর এই পির জায়গায় চলে আসবে ই বা এক্সিট সাইট। আর যেহেতু এক্সিটে তখন এই যে থাকা যে টিআরএনএ আছে, এর তো কোনো নাইট্রোজেন বেস, কোনো অ্যামাইনো অ্যাসিড নাই, তখন সে এখান থেকে টিআরএনএটাকে আমরা দেখতে পাচ্ছি তীর চিহ্ন এখান থেকে সরিয়ে দিচ্ছে, এক্সিট বের করে দিচ্ছে। আর এখানে পেপটাইড বন্ধন হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আর একটা 3 অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটা প্রোটিন মলিকুল হয়েছে, তাকে আমরা বলছি ট্রাইপেপটাইড। এরপরে কি হবে, এরপরে যখন রাইবোজোম আবার এক ধাপ এগিয়ে যাবে, অর্থাৎ একটা করে নাইট্রোজেন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, আর রাইবোজোম গুলো এক ধাপ করে সামনের দিকে কি হচ্ছে, এগিয়ে যাচ্ছে।
আগাতে থাকে, একটা যুক্ত হয় আবার একটা আগিয়ে যায়, আর এদিক থেকে একটা করে টিআরএনএ শূন্য অবস্থায় ওই এমআরএনএ ত্যাগ করে বাইরে বের হয়ে যায়। তো দেখো এই টিআরএনএ যখন মেসেঞ্জার আর রাইবোজোমটা যখন আবার একদম এগিয়ে যাবে, তখন সে এই শেষে থাকা যে কোডটা আছে এটা কিন্তু ইউএ কোড। এই ইউএ কোডটাকে আমরা বলি স্টপ কোডন, সমাপ্তি নির্দেশ করে যে কোডটা। তাহলে যখনই এই রাইবোজোম এই ইউএ কে টাচ করে তখন সে বুঝতে পারে যে আমার প্রোটিন তৈরি কমপ্লিট, এবং এই অবস্থায় কি হবে, প্রোটিন তৈরি শেষ মানে এই প্রোটিনটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এই রাইবোজোমটা এখান থেকে চলে যাবে, আরএনএটা এখান থেকে ত্যাগ করবে, অর্থাৎ যে যার জায়গায় চলে যাবে, আর এই প্রোটিন মলিকুল সেখান থেকে তৈরি হয়ে দেহের যে জায়গায় ক্রিয়া করা দরকার সেখানে সে ক্রিয়া করবে। তাহলে মোটামুটি তোমরা একটা ধারণা পেয়েছো এই সইয়ের মাধ্যমে ধাপে ধাপে এটা কিভাবে এই ট্রান্সলেশনটা সম্পন্ন হয়। আমি তোমাদের এখন একটা ভিডিও দেখিয়ে এই কনসেপশনটা আরো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো তোমরা আশা করি এখন ভিডিওটা দেখতে পারবা যে কিভাবে যে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি হয় তার একটা সংক্ষিপ্ত ভিডিও আমি তোমাদের এখানে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা এর মাধ্যমে উপকৃত হবে। আমি ইংলিশ শব্দটাকে এটা মিউট করে আমার ভাষায় এটা বর্ণনা করব। দেখো যে কিভাবে মূলত এখানে এটা তৈরি হবে সেটা আমি তোমাদের ব্যাখ্যা করছি। তোমরা কি ভিডিওটা দেখতে পারছো? সেটা একটু জানালে ভালো হয়। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো এটা আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে এটা সম্পন্ন হয়। প্রথমে দেখো এটা একটা এমআরএনএ, এটা আছে কিন্তু 5 থেকে 3 প্রাইমের দিকে, কারণ সবসময় এটা এইভাবে হয়, 5 থেকে 3-এর দিকে এটা ফর্ম করে। আমরা দেখতে পাচ্ছি দেখো যে রাইবোজোমের ছোট কোনো 30টা আসলো, এবং এটা আসলে স্টার্ট কোডন AUG, আর এটা হচ্ছে বড় খণ্ড, তার নাম হচ্ছে 50S রাইবোজোম। ঠিক আছে, তাহলে এখানে একটু আমরা পজ দিলাম যে আমরা দেখাচ্ছি দেখো যে AUG কিন্তু সেই স্টার্ট কোডন AUG থাকে, এবং তার পরিপূরকটা কি USC, এটা কিন্তু সেই টিআরএনএ, দেখতে পাচ্ছ সেই টিআরএনএ, এটা কিন্তু সেই এন্টিকোডন বাহু, সেই বাহুতে আছে ইউএসসি। হ্যাঁ, AUG-র পরিপূরক USC, সেটা কিন্তু এই জায়গায় দেশে প্রথম যুক্ত হবে, এবং তার মাথায় থাকা প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, এই AUG-র সংকেত মূলত আছে মিথিওনিন, প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হয় তার নাম হচ্ছে কিন্তু মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা এবার আমরা দেখবো যে এই 50S রাইবোজোমে যে 3টা সাইট আছে বলছিলাম, ই সাইট, এক্সিট সাইট, ইতে পেপটিডাইল সাইট, এতে অ্যাকসেপ্টর সাইট, সেটা আমরা দেখব। খেয়াল করো যে এটা দেখাচ্ছে পি সাইট, দ্যাট মিন্স পেপটিডাইল সাইট, এতে এক্সিট সাইট, আর ইতে এক্সিট সাইট। আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দ্বিতীয় যে এ সাইটে যে কোডটা আছে সিসিজি, তাহলে এর পুরো পরিপূরকটা কি জিসিসি। তাহলে 2 নম্বর অ্যামাইনো টিআরএনএ
2 নম্বর টিআরএনএ দেখো তার অ্যামাইনো অ্যাসিড প্রান্তে আরেকটা অ্যামাইনো অ্যাসিড নাম তার প্রোলিন, প্রোলিনটা নিয়ে দ্বিতীয় এ কোডে এস স্থলে কিন্তু যুক্ত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখবো যুক্তের পরে কি হয় পেপটাইড বন্ড তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে যে এ পিতে থাকা যে অ্যামাইনো অ্যাসিডটা এই স্থানের অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধনে আবদ্ধ হয়ে গেল, হয়ে একটা ডাইপেপটাইড তৈরি করলো। এখন দেখতে পারবো এরপরে রাইবোজোমটা এবার এক ধাপ সরে যাচ্ছে, সরে গেলে কি হলো যে পির জায়গায় চলে আসলো ই, পিটা গেল এর জায়গায়, ই গেল নতুন আরেকটা জায়গায়। এবং দেখতে পাচ্ছ যে এক্সিট কি করলো, ওর কাছে যে শূন্য টিআরএনএ ছিল সেটাকে সে ত্যাগ করে বাইরে বের করে দিল, ঠিক আছে। আর এর সাইডে এখন নতুন নাইট্রোজেন বেজ হচ্ছে ইউএসসি। এই কোডের সাথে মিল রেখে 3 নম্বর একটা টিআরএনএ দেখতে পাচ্ছি আমরা, 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড নিয়ে এখানে হাজির ইউজি, ঠিক আছে। এবং এটা আবার বন্ধনে আবার আবদ্ধ হবে, ঠিক আছে। যখনই রাইবোজোম একদম এগিয়ে যাবে এবং এটা দেখো আমরা দেখতে পাচ্ছি বন্ধনে আবদ্ধ হয়ে একটা কি তৈরি করলো, ট্রাইপেপটাইড তৈরি করলো। আর রাইবোজোমটা দেখতে পাচ্ছি একদম আগে যাচ্ছে। তাহলে এখন এই টিআরএনএটা কোথায় যাবে, এক্সিট সাইডে যাবে, যেহেতু এর কোনো অ্যামাইনো অ্যাসিড নাই ফলে এখান থেকে এটা চলে যাবে। আর পি চলে আসলে এর জায়গায়, আর এ যাবে নতুন আরেকটা জিএইউ নতুন কোডের জায়গায়। 4 নম্বর আরেকটা আসলো অ্যাসপারাজিন নামক অ্যামাইনো অ্যাসিড নিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা নাইট্রোজেন বেস আসে, আর অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে আমার প্রোটিন মলিকুলটা আস্তে আস্তে কি হতে থাকে, বড় হতে থাকে। এবং এরপর যে লাস্ট যেটা হয় দেখো, যে রাইবোজোমটা যখনই সমাপ্তি কোড ইউএ কে টাচ করে তখন সে বুঝতে পারে যে আমার প্রোটিন তৈরি কমপ্লিট। আর তৈরি হওয়া কমপ্লিট মানে তখন কি হবে, এই প্রোটিনটা ওখান থেকে স্থান ত্যাগ করবে, ত্যাগ করে তারা যেখানে যা কাজ করা সেখানে যা ক্রিয়া করবে। আর রাইবোজোমটা ওখান থেকে স্থান ত্যাগ করবে, এমআরএনএ স্থান ত্যাগ করবে। লাস্টে দেখো যে শূন্য টিআরএনটা বেরিয়ে গেল। আর যেহেতু এটা স্টপ কোডন দেখতে পাচ্ছ, এটা সমাপ্তি নির্দেশ করছে, এ বলতে চাচ্ছে যে প্রোটিন তৈরি কমপ্লিট। দেখতে পাচ্ছ এবার রাইবোজোমটা কিন্তু সরে গেল, প্রোটিনটা ওখান থেকে আলাদা হয়ে গেল, এমআরএনএ ওই স্থান ত্যাগ করবে, করে কাঙ্ক্ষিত আমার সেই প্রোটিন মলিকুলটা দেখো দেহের যে জায়গায় ক্রিয়া করো সেখানে যে ক্রিয়া করবে। তাহলে মোটামুটি ভিডিওটা দেখে তোমরা একটু ধারণা পেয়েছো কিনা যে কিভাবে সম্পন্ন হয়, তারও একটু রেসপন্স আশা করছি। আবির, বুঝেছো জিনিসটা? হ্যাঁ জি স্যার, স্যার ভিডিওর মাধ্যমে ভালো করে বুঝতে পারলাম স্যার। আচ্ছা, বুঝতে পারছি। এটাই আসলে জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ভিডিও দেখলে আসলে অনেক জিনিসগুলো ক্লিয়ার হয়, এই জন্য তোমাদের ভিডিও দেখাইছি আমি। এরপরে আমরা আবার স্লাইডে ফিরে যাই। দেখো এরপরে আমাদের এটা ওইটারই একটা ছবি, এটা মূলত একটু কালার করা ছবি, বাট একই জিনিস। তো তোমাদের পরীক্ষা কিন্তু এর ছবি আঁকাতে হয়। তো আমি বই দেখবো যে অনেক রকমের ছবি দিয়ে আছে, বিভিন্ন বই বিভিন্ন রকম ছবি দিয়ে আছে। তোমরা একটা পারলে একটা স্ক্রিনশট দিয়ে এই ছবিটা আঁকানোর চেষ্টা করবা। ছবি কিন্তু এটা পরীক্ষা আসবে, এটা আসে, এর কোনো ব্যত্যয় নেই। তাহলে কোন ছবিটা একটু ইজিলি বোঝানো যায় সেই দিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো এইটা সব থেকে ইম্পর্টেন্ট, ইজিয়ার। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দুটো পার্থক্য দেখবো। দেখো যে আমরা তো রিপ্লিকেশন দেখলাম, ট্রান্সক্রিপশন দেখলাম, ট্রান্সলেশন দেখলাম। তাহলে এখন আমরা এই তিনটার ভিতরে একটু ডিফারেন্স করবো, আলাদা করবো, যেটা পরীক্ষা খ বিভাগে অনেক সময় আসছে। প্রথমে দেখো দেওয়া আছে যে রিপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের ভিতরে পার্থক্য কি। তো রিপ্লিকেশন তো আমরা জানি যে এটা একটা অনুলিপিকরণ, কোন বই লিখেছে প্রতিলিপিকরণ। হ্যাঁ, তোমরা অনেকে এটা কনফিউজ হয়ে যেতে পারো, কোনো বই আছে অনুলিপি, কোনো বই আছে প্রতিলিপি। আবার ট্রান্সক্রিপশনের বাংলা কোনো বই দিয়ে আছে, অধিকাংশ বই দিয়ে আছে প্রতিলিপিকরণ। আসলে এই রিপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের দুটো প্রায় সমার্থক মিনিং। তো এটা নিয়ে কোনো রকমের হেজিটেশন দরকার নাই। রিপ্লিকেশন মানে আমরা জানি কি, যে ডিএনএ থেকে ডিএনএ ডাবল হওয়া, নতুন নতুন ডিএনএ তৈরি করা, কপি সৃষ্টি করা। আর ডিএনএ হতে আরএনএ তৈরি হচ্ছে কি ট্রান্সক্রিপশন। আর বাংলার অর্থ থেকে বলছিলাম যে একটু ভিন্ন আছে। দেখো অনার্স লেভেলের বইগুলোতে রিপ্লিকেশনে বাংলা দিয়ে আছে সমলিপন, অনুলিপনও হয়, আবার প্রতিলিপনও হয়। আর ট্রান্সক্রিপশনে বাংলা শুধু আমরা বলছি প্রতিলিপন। আচ্ছা, প্রকারভেদ, রিপ্লিকেশনটা কয়েকটা ভাগে হয়। গত ক্লাসে আমি বলেছিলাম রিপ্লিকেশন মোট 3টা ভাগে হয়। একটা হচ্ছে কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ, একটা ডিসপার্সিভ, রক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, একটা বিস্মরণশীল। কিন্তু শুধুমাত্র ট্রান্সক্রিপশন আমরা দেখিয়েছিলাম তোমাদের আগের লেকচারে যে একটা পদ্ধতিতেই খালি ট্রান্সক্রিপশন হয়।
সংগঠন স্থল কোথায় রেপ্লিকেশন ঘটে, এটা হচ্ছে কোষ বিভাজনের যে বিশ্রাম দশা ইন্টারফেস সেই দশা এটা ঘটে। আর এটা তেমন কোনো ধাপ নেই, সেল ডিভিশনের কোনো ধাপ না, মূলত এটা নিউক্লিয়াসের ভিতরেই ট্রান্সক্রিপশন হয়, সেখানে ডিএনএ হতে এমআরএনএ তৈরি হয়। আর রেপ্লিকেশনের মাধ্যমে যে ডিএনএ তৈরি হয় তা হলো 2 সূত্রক, আর ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে আরএনএ সৃষ্টি হয় সেটা মূলত কয় সূত্রক, 1 সূত্রক। এখন তোমরা এখানে যেটা করতে পারো যে এর ক্ষেত্রে তেমন কোনো ছবি নাই, আর তোমরা যদি বই থেকে আরো কয়েকটা পার্থক্য একটু বেশি করে লিখতে পারো সেক্ষেত্রে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট হবে আশা করি। তাহলে রিফ্লেকশন ও ট্রান্সক্রিপশনের পার্থক্য তোমরা যদি আরো 2-3টে বাড়াতে পারো তাহলে বই থেকে সেটা তোমাদের জন্য ভালো হবে। এরপরে আসো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের ভিতরে পার্থক্য, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। তো ট্রান্সক্রিপশন তো আগে বললাম, ডিএনএ হতে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর ডিএনএ হতে প্রোটিন তৈরির প্রক্রিয়া, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যেটা কিন্তু একটা সামগ্রিক প্রক্রিয়া। যদি ডিএনএ রেপ্লিকেশন না হয় তাহলে কিন্তু ট্রান্সলেশন হবে না, আবার ট্রান্সক্রিপশন না হলেও ট্রান্সলেশন হবে না। তো ট্রান্সলেশনের পূর্ব শর্ত হচ্ছে আগে রেপ্লিকেশন হয়ে আসতে হবে, দেন ট্রান্সক্রিপশন হতে হবে, ফাইনালি যে ট্রান্সলেশন হবে। আর এই 3টা প্রক্রিয়াকে আমি তোমাদের পড়িয়েছিলাম, সংক্ষেপে বলা হয় সেন্ট্রাল ডগমা। ঠিক আছে, জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয়, বাংলায় জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয়, সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। আচ্ছা, এখন এই দুটো শব্দের বাংলা অর্থ আসলে কি? একটা হচ্ছে প্রতিলিপন, ট্রান্সক্রিপশন, একটু আগে দেখলাম, আর ট্রান্সলেশনটা হচ্ছে অনুবাদকরণ, ট্রান্সলেট মানে অনুবাদ করে, এটা আমরা সবাই জানি। প্রকারভেদ, এইটা দুইটারই আছে একটা একরকম পদ্ধতি, ফলে এর কোনো ভিন্ন ভিন্ন পদ্ধতি নেই, প্রত্যেকে একটা পদ্ধতি ফলো করে সম্পন্ন করে এর কাজ। সংগঠন স্থল, ট্রান্সক্রিপশন হয় নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে হয়, আর ট্রান্সলেশনটা মূলত হয় সাইটোপ্লাজমে। ঠিক আছে, অর্থাৎ এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যে এমআরএনএ সৃষ্টি হয় সেটা নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে, সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজমে এসে সেখানে রাইবোজোম, ঠিক আছে, টিআরএনএ, এগুলোর হেল্প নিয়ে সেখানে প্রোটিন তৈরি করে। আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে আরএনএ তৈরি হয় সেটা কিন্তু 100 আরএনএ সৃষ্টি হয়, আর ট্রান্সলেশন প্রক্রিয়া আমার যে প্রোডাক্ট সেটা হচ্ছে কিন্তু প্রোটিন। তাহলে আমরা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ 2টা পার্থক্য পড়লাম, যে পার্থক্যটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই লেকচারে আমরা ট্রান্সলেশন পড়লাম, এছাড়া ট্রান্সলেশনের সাথে ট্রান্সক্রিপশন, তারপরে ট্রান্সক্রিপশনের সাথে রেপ্লিকেশনের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করেছি। আর একটা পার্থক্য হতে পারে, সেটা হচ্ছে রেপ্লিকেশনের সাথে ট্রান্সলেশনের পার্থক্য, রেপ্লিকেশনের সাথে কার ট্রান্সলেশনের পার্থক্য। ঠিক আছে, তোমরা এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, তোমরা নিজ দায়িত্বে আশা করি এই পার্থক্যটা লিখে আমাকে নেক্সট দিন দেখাবে। তো আজকে আমাদের এই ট্রান্সলেশন সম্পর্কে আলোচনা কিন্তু এইটুকু। তো আমরা এখন একটু ডিসকাশন করতেই পারি, যে কোনো একটা জায়গায় তোমার যদি বুঝতে সমস্যা হয়, সময় যদি এখন আছে, বা আমরা প্রশ্নোত্তর পর্ব করতে পারি। আখি কি বলো কিছু, যে তুমি যা পড়লাম এই পর্যন্ত মোটামুটি ট্রান্সলেশন সম্পর্কে বুঝেছো কিনা, কোনো জায়গায় বুঝতে সমস্যা ছিল? আখি, হ্যাঁ, দীপঙ্কর, দীপঙ্কর। জি স্যার, আমি তো স্যার প্রথমগুলো দেখিনি, লাস্টের এইটা দেখছি, আর আগেরটা অল্প একটু দেখছিলাম, বুঝছি। আচ্ছা, তোমাদের আমি আরেকটু শেয়ার করে দিই, সেটা কিন্তু আমি আরেকটা একটু 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 দেখাবো। সেটা হচ্ছে যে এই ট্রান্সলেশন প্রক্রিয়ার ছবি কিন্তু মূলত পরীক্ষা আঁকাতে হবে, কিন্তু এইটা আঁকাতে হবে, সেটা হচ্ছে কিন্তু এই 4টা ছবি আঁকাতে হবে তোমাদের। তোমাদের কিন্তু বলেছে যে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, যে এই ছবিটা পরীক্ষায় আঁকানোর চেষ্টা করবা। আর আরেকটা প্রশ্ন এখান থেকে যেটা প্রায় আসছে, সেটা হচ্ছে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ বিক্রিয়া। তোমরা কাইন্ডলি এখন এটা একটু লিখে নাও, লিখলে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে, খাতা কলম নিয়ে যদি কাছে থাকে তোমরা এটা লিখে নাও, যে কিভাবে এই অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ বিক্রিয়াটা সম্পন্ন হয়। কাইন্ডলি একটু লিখে লিখে নিলে আমার মনে হয় ভালো হবে। তোমাদের রিকোয়েস্ট করছি এটা একটু লিখে নেওয়ার জন্য। আর এই ফাঁকে আমি একটু বলে নিই, যে আমাদের এখান থেকে আসলে ও এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সে ক বিভাগে যেটা আসে, সংজ্ঞামূলক যেটা আসে, সেটা কি? সেটা হচ্ছে ট্রান্সলেশন কি, কাকে বলে। ঠিক আছে,
আর এছাড়া তোমার অ্যামাইনো অ্যাসিড শক্তিকরণ এখান থেকে যে অ্যামিনো অ্যাসাইল সিনথেটেজ, এটা আসলে কি, এটা একটা এনজাইম, কি কাজে লাগে এটা, এই এনজাইমটা তুমি অন্য কোথাও পাবে না, এটা শুধুমাত্র ট্রান্সলেশন প্রক্রিয়াতেই পাবে। তো এটা বলতে হবে ট্রান্সলেশনের জন্য এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, তো মোটামুটি এরকম কয়েকটা দেওয়া আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই ট্রান্সলেশনের জন্য যে কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো কি কি, ঠিক আছে, সেইগুলো একটু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। লেখা হয়েছে এটা? তোমার না হলে এটা স্ক্রিনশট দিয়ে রাখো যেন পরে এটা তোমাদের সুবিধা হয়। এই যে র ম্যাটেরিয়ালস গুলো আছে তোমরা কিন্তু এটাও লিখে রাখবা বা এটা নোট করে নেবা, কারণ হচ্ছে যে এখান থেকে এটা 2 মার্কের একটা 4 মার্কের যে খ বিভাগের প্রশ্ন হয় যে ট্রান্সলেশনের জন্য কোন কোন উপাদান প্রয়োজনীয়। সংক্ষেপে দেখো এই 5টা জিনিস এখানে আমি যেটা টুকি দিয়েছি, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটা তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখো যেন পরবর্তী সময় তোমরা দ্রুত এটা লিখতে পারো বা পরীক্ষায় এটা অ্যান্সার করতে পারো। তো আশা করছি তোমরা স্ক্রিনশট দিয়ে রেখেছো। আমি এই আলোচনাটা আর বাড়াবো না। তো সবাইকে আমি অবশ্যই অভিনন্দন জানাবো যে তোমরা লম্বা সময় আমাকে দিয়েছো। আমাদের কিন্তু পরে আবার একটা লেকচার কিন্তু আছে, ঠিক আছে, কারণ তোমরা জানো জাতীয় ইউনিভার্সিটির যে লেকচারগুলো দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে থাকতে বলা হয়েছে। তোমরা যে আমার সাথে 4-5 জন সবসময় থাকছো, তোমাদেরকে অবশ্যই অভিনন্দন জানাবো, ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তো কোনো প্রশ্ন আছে কিনা, না থাকলে আমি লেকচার শেষ করতে চাচ্ছি আর কি। বৃষ্টি, বৃষ্টি বুঝতে পেরেছো? বৃষ্টির মাইকে মনে হয় সমস্যা আছে একটু, মাইকটা মনে হচ্ছে মতো মিউট করে রেখেছে। ওটা আনমিউট অপশন না ক্লিক দিলে কথা কেউ বলতে পারবে না। আচ্ছা, তাহলে কানিজ মোটামুটি এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে তোমরা যারা ছিল আশা করি এটা বুঝতে পেরেছো। আর যদি সুযোগ হয় ক্লাস যদি এটা আলোচনা করার সুযোগ পাই তাহলে সেটা ভিন্ন কথা। তো আসলে তোমাদের আলোচনা করা লাগবে না, কারণ এখান থেকে যথেষ্ট পরিমাণ ধারণা পেয়েছো। আর এই টপিকসটা তোমরা যদি যে বই থেকে নিতে চাও সেটা আমি মনে করি সব থেকে ভালো হচ্ছে ক্ষেত্রে ইউনিভার্সালের যে বইটা, আমার কাছে মনে হয়েছে এই ইউনিভার্সালের বইটা এই টপিকগুলো একটু সংক্ষেপে ভালো করে দেওয়া আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে এই বইটা আমার কাছে মনে হয় ভালো, যে ইউনিভার্সাল পাবলিকেশনের এখানে এটা জিনিসটা ভালো দেওয়া আছে, একটু শর্ট করে দেওয়া আছে, অল্প কথায় অনেক কথা বলা রয়েছে। অন্যান্য বইয়ে এটা অনেক জটিল আকারে আছে, তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমি বলবো তোমরা এটা ফলো করতে পারো। তো তোমাদেরকে আমি আবার অভিনন্দন জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। পরবর্তীতে বিকাল 3টায় আমাদের আবার লেকচার আছে 2টা, তো সেখানে তোমাদেরকে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি, জানি শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ স্যার।